অর্থ দপ্তরের অনুমোদন মূলে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা, দ্যাট ইজ টিআরবিটির নিকট প্রস্তাব পাঠানো হয়েছিল। যথারীতি 700টি পদের জন্য টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা স্নাতক শিক্ষক গ্র্যাজুয়েট টিচার্স নিয়োগের পরীক্ষা সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার্স 14 ফেব্রুয়ারি 2026 তারিখে গ্রহণ করেছে। অতি শীঘ্রই শূন্যপদগুলি পূরণ করা হবে বলে আশা করা যায়। সাপ্লিমেন্টারি স্যার। স্যার অনেক বছর হয়ে গেছে স্যার এই এসটিজিটি নিয়োগ হচ্ছে না এবং শূন্যপদ যেটা শুনেছি প্রায় 2000-এর উপরে। তো আমাদের রাজ্য ত্রিপুরা, এই রাজ্যের মধ্যে অনেক শিক্ষিত এবং বিএড করা যুবক যুবতী আছে। তারা প্রতিদিনই আশার আলো থাকে যে কখন সরকার নিয়োগ করবে, এবং আমাদের কাছে তারা যখন আমরা এলাকা এলাকা যাই, প্রশ্ন রয়েছে, আমার বিষয় রয়েছে এখানে যে সরকার এই যে এত এত সময় লেগেছে, 700 মানে মাত্র 2000-এর মধ্যে মাত্র 700, তো 2000 নিয়োগ করতে সরকারে মানে এত কেন করছে না? 700 জন নিয়োগ করলে তো আরো প্রায় 1300-1400 লোক থাকবে, তো নিয়োগ কেন হচ্ছে না? তো নিয়োগ যাতে যথাসময় হয়, যাতে যুবকরা, আমাদের এই যে যুবক যুবতীরা কোথায় যাবে তারা, যথাসময় যাতে নিয়োগটা করা হয় সে বিষয়ে সরকার যাতে দেখে, এটা আমার সাপ্লিমেন্টারি। করে নেই। মাননীয় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী জানাবেন কি যে ক্লাস 9 এবং 10 দ্যাট ইজ এসটিজিটি লাস্ট কবে নিয়োগ হয়েছিল? কত বছর ধরে ক্লাস 9-10-এর এই যে 2176টি আপনি এখন শূন্যপদ বলছেন, লাস্ট এই এসটিজিটি নিয়োগ কবে হয়েছিল? এক, এবং দেখা গেছে 14 ফেব্রুয়ারি 2026-এ পরীক্ষা নিয়েছে, বহু বছর বাদে, লাস্ট টাইমটা আমি জানতে চাই। তো এগুলো রেজাল্ট বের করে কবে নাগাদ তাদেরকে ছাত্র ছাত্রীদের স্বার্থে তাদেরকে নিয়োগপত্র দেওয়া হবে, এবং নিয়োগপত্র যে দেবে সেটা কি রেগুলার বেসিসে নাকি ফিক্সড পেতে? as per the High Court order, as per the High Court order, which you people have appealed in the Supreme Court, now whether they will be appointed as regular teachers or fixed teachers, regular scheme. I am great, sir. Happy. Sir, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 2100 সামথিং পোস্ট 176, এটা অর্থ দপ্তরের কাছে এটা পাঠানো হয়েছে। এটা শুনলে ভয় লাগছে, কারণ আজ থেকে 2 বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ওই মিউজিক টিচার তারা আমার কাছে গিয়েছিল, ইন্টারভিউ দিয়েছে, এটা উনি বলেছেন 330 মনে হয় 3 পাঠিয়েছেন, এটা মাননীয় অর্থমন্ত্রী বলেছেন মঞ্জুর হয়েছে। এখন অব্দি কোনো আলো বাতাস নেই, কিচ্ছুই নেই, এখনো কিছু পাচ্ছি না স্যার। এটা পাঠালে তো ভয় লাগে। শিক্ষা দপ্তর আর আপনার মধ্যে যে কি লেনদেন, ফাইল আদান প্রদান হচ্ছে আমরা জানি না, কিন্তু কেউ চাকরি পায় না। এখানে আরেকটি কথা স্যার আমি যোগ করে দিচ্ছি, কিছুদিন আগে টেট উত্তীর্ণদের হাইকোর্টে রায়ের পরেও স্যার তাদেরকে ফিক্সডে নিয়েছেন। এরা টেটও পরীক্ষা দেবে, 50%-এর উপরেও থাকবে, আবার আপনি চাকরিও দেবে, ইন্টারভিউ নেবেন, তারপরে আবার 5 বছর তারা ফিক্সডে থাকতে হবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী তাদের রেগুলার না করে আপনি এসএলবির জন্য চলে গেলেন দিল্লিতে হাইকোর্টে। সুতরাং এটা স্যার মানবিকতার জন্য খুব রূঢ় পদক্ষেপ। আমি বলবো এটা সম্বন্ধে আপনি স্পষ্টীকরণ করুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে টিআরবিটি গঠিত হয় 2015 সালে, এবং তারপরে 2016 সাল থেকেই বিদ্যালয় মধ্যশিক্ষা অধিকারের অধীনে এই যে স্নাতক শিক্ষক গ্র্যাজুয়েট টিচার্স ক্লাস 9-10-এর এই যে শূন্য পদগুলো অর্থ দপ্তরের তখনও কিন্তু অনুমোদন নিত, এবং ধাপে ধাপে এই এসটিজিটির মাধ্যমে সেগুলো পূরণ করা হয়েছে।
এখানে যে প্রশ্নগুলো আমি একসাথেই সবগুলো আমি বলছি যে 2022 সালে যেটা বলা হয়েছে শিক্ষা দপ্তরের মধ্যশিক্ষা অধিকারের অধীনে, গোপালবাবু ঠিকই বলেছেন মাননীয় বিধায়ক, এসটি 172টি, এসসি 29টি এবং অসংরক্ষিত 29টি। এই যে স্নাতক শিক্ষকদের শূন্যপদ পূরণের জন্য অর্থ দপ্তরের আপনি যেটা বললেন কি আছে, কি লেন করে আবার জানি কি বললেন যে কি জানি লেন মানে কি কোঅর্ডিনেশন যাই হোক আদান প্রদান কি, তো এই আদান প্রদানের মধ্যে এই শূন্যপদ পূরণের জন্য টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল এবং সেখানে 100% যে রোস্টারের মাধ্যমে সেটা কিন্তু ঠিক করা হয়েছিল এবং যথারীতি 230টি পদের জন্য যে নিয়োগ পরীক্ষা সিলেকশন টেস্ট সেটাও কিন্তু করা হয়েছিল। এরপর সংরক্ষিত আসন পদের সংখ্যা 20% বেশি হয়ে যাওয়ার কারণে ত্রিপুরার মাননীয় উচ্চ আদালত একটি মামলা হয় এবং সেখানে টিআরবিটি স্নাতক শিক্ষকের নিয়োগের জন্য পরীক্ষা গ্রহণ করলেও দপ্তর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি। মাননীয় উচ্চ আদালত উক্ত মামলা নিষ্পত্তি করে যে রায় প্রদান করেছেন তাতে নির্দেশ দিয়েছেন যে স্নাতক শিক্ষকের পদের মোট সংখ্যা পূরণের জন্য যে 50%-এর উপরে যে কোনো রিজার্ভেশন 50%-এর উপরে যেতে পারবে না এবং এটাকে মাননীয় উচ্চ আদালত এটাও বলেছেন যে কোনো অবস্থায় সেটাকে ক্যারি ফরওয়ার্ডও করা যাবে না, এটা কিন্তু দিয়েছে। এই রায়ের কারণ এখানে এসটি এসসি আছে আপনারা সবাই জানেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিল করেছে, এসএলপি করেছে। এই কারণেই কিন্তু সেই চাকরিটা দেওয়া যায়নি যেটা আপনি বললেন। আর মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন যেটা বললেন, এইসব কারণে আমাদের যে 22-23-এর জন্য করা হয়নি, লাস্ট যেটা হয়েছে আমি বলছি আপনাকে 18-19-এ 869 জন দেওয়া হয়েছিল, 2019-20-এ 444, 2020-21-এ আপনি জানেন যে তখন কোভিডের মহামারী তখন হয়নি এবং 2021 আমাদের 2022-23-এ 158 জন দেওয়া হয়েছে। এর মধ্যে এইসব কারণে কিন্তু অনেক বিষয় কিন্তু আমরা কিন্তু তারপরেও যখন ট্রাই করি এই ট্রাইয়ের মধ্যে এই যে আপনার সাব জুডিস হয়ে যাওয়াতে আমাদের পক্ষে এটা দেওয়া সম্ভব হয়নি। এই হচ্ছে বিষয়। কি করব, কিছু করার নেই। এখানে তো আমরা যেহেতু 50%-এর উপরে দিতে পারবো না, আমরা আবার বলেছে যে ক্যারি ফরওয়ার্ডও হবে না, খুব ভেরি সেন্সিটিভ ইস্যু। তো সেই জায়গায় বাধ্য হয়ে আমরা গেলাম। আর যদি আপনার ওই বিষয়টা আপনি বলেন তাহলে আমি খুব এখানে ফিক্সড পের যে বিষয়টা আপনি বলেছেন আমার মনে হয় সবার জানাটা দরকার। এটা ত্রিপুরার যে ফিক্সড পে ভিত্তিক যে নিয়োগ নীতির সূচনা হয় পূর্বতন লেফট ফ্রন্ট গভর্নমেন্টের সময় 2001 সালে প্রথমবারের মতো সরকারি পরিষেবায় নিয়োগের ক্ষেত্রে একটি পৃথক বেতন কাঠামো চালু করেন। পরবর্তীতে 2007 সালে জারি করা হয় সরকারি নির্দেশনার মাধ্যমে এটাকে আরো বেশি করে বিস্তৃত করেন এবং বিভিন্ন বিভাগে এই নীতির আওতায় বিপুল সংখ্যক কর্মচারী যাতে মানে দিতে পারে তার জন্য একদম মানে চাপ যাতে একবারে না আসে তার জন্য এই ফিক্সড পে ভিত্তিকটা ওনাদের সময় কিন্তু স্টার্ট হয়েছে। এখন ওনারা বলছেন যে এসএলপি কেন মানে উঠিয়ে না, তখন তো আপনারা এই কারণেই ফিক্সড পে করেছেন। এখানে পলিসি কিন্তু করেছেন। তো গভর্নমেন্টের না এটা ডাবল ইঞ্জিন তো আর ডাবল কোর্ট না, ডাবল ইঞ্জিন এক জায়গায়, সেটা তো আপনাদের আছে। আপনারা প্রতিশ্রুতিবদ্ধ, না আপনারা এগুলি সমস্ত করবেন কিন্তু আপনারা করছেন না। আপনি একটা কথা আপনি বলছেন ডাবল ইঞ্জিন, যতগুলো আমাদের সমস্যা ঠিক আছে তারা কিন্তু সৃষ্টি করেছেন এবং যতগুলো কেস আজকে আমাদের সমস্যা সম্মুখীন হচ্ছি হাইকোর্টে হোক সুপ্রিম কোর্ট হোক, দ্যাট হ্যাড বিন ক্রিয়েটেড বাই ডিউরিং ইউর টেনিউর। এগুলো বুঝতে হবে আপনাদের। এগুলো সমস্ত আপনি টিআরটিসি বলুন, আপনি জুট মিল বলুন, আপনি সর্বশিক্ষা বলুন, সব আপনাদের সময় এগুলো হয়েছে। এগুলো বুঝতে হবে আপনাদের। প্রতিশ্রুতি তো আপনারাই দিয়েছেন। আরে প্রতিশ্রুতি, আরে কথাটা আপনার প্রতিশ্রুতি কি দেবো, আমরা যেটিগুলো করছি সেটি কথা বলছি আমরা। এগুলো তো আইনের বিষয়। এখন যে বিষয়টা দাঁড়িয়েছে যে দীর্ঘ সময় ধরে বিপুল সংখ্যক নিয়োগ ইতিমধ্যে সম্পন্ন হয়েছিল ওনাদের সময়
প্রশাসনিক কাঠামোর একটা বড় অংশ এই নিয়োগ ব্যবস্থার উপর নির্ভরশীল ছিল। ফলে এই নীতিকে সম্পূর্ণভাবে বাতিল করা বা হঠাৎ পরিবর্তন করা প্রশাসনিক ও আর্থিক উভয় দিক থেকে একটা জটিল পরিস্থিতির কিন্তু সৃষ্টি হয়েছে, দ্যাট ইউ হ্যাড ক্রিয়েটেড। কারণ আমাদের পক্ষেও তো আমাদের যে রেভিনিউ, আমাদের রেভিনিউ সম্পর্কে আপনি খুব ভালো করে জানেন যে নন ট্যাক্স এবং ট্যাক্সেবল খুব সীমিত আয় আমাদের, সেটা আপনারাও বুঝেছিলেন। কিন্তু তাহলে এই যে ফিক্সড পে বিষয়টা আপনারা তখন শুরু করেছেন, এটা এখন আমাদের সমস্যা হচ্ছে। এখন পট করে আমরা যদি বন্ধও করি তাহলেও বিপদ, আবার না করলেও বিপদ। আমরা তো এর আগে আপনাদের আসার আগে আমি কোনোদিন জীবনে আমিও নিজে শুনিনি ফিক্সড পে বেতন দিয়ে চাকরি 5 বছর পর পর। তো এখন এই যে ধারাবাহিকতা আপনারা রেখেছেন, সেই জায়গার মেয়েদের দাঁড়িয়ে হঠাৎ করে যদি আমরা এটা করি তাহলে আমাদের আর্থিক না ফিক্সড পে চাইতেও আরো অদাম আউটসোর্সিং করছে। আউটসোর্সিং আরে ফিক্সড পে তো ভালো, আশা আছে। আউটসোর্সিং Use and throw। আরে আউটসোর্সিং কি বলছেন সবসময় ছিল, আউটসোর্সিং সবসময় ছিল। পয়েন্ট ওভার স্যার আরে এটাই এক করতেছে। আমি যেটা বলছিলাম যে এই আর্থিকভাবে যে সীমাবদ্ধ আমাদের এই রাজ্য, এই রাজ্যের নিজস্ব কর বা অকর রাজস্ব আয়ের পরিমাণ সীমিত হয়, রাজ্যের বাজেটের একটা বড় অংশ নির্ভরশীল, আমাদের বাজেটের বড় একটা অংশ। মাননীয় বিধায়ক গোপাল বাবু একটু প্লিজ, আপনি তো লার্নেড ম্যান, লার্নেড অ্যাডভোকেট, প্লিজ লিসেন প্লিজ। আচ্ছা প্লিজ বসুন, ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদের মাননীয় বিধায়ক সুদীপ বাবু কিন্তু বুঝেছেন, এর জন্য বলছেন যে এটা বলার জন্য। কেন্দ্রীয় করের আমরা যে ডিপেন্ড করি কেন্দ্রীয় করের উপর আমরা নির্ভর করতে হয়, কেন্দ্রের অনুদান, তাছাড়া ঋণ গ্রহণ, আমাদের আবার ঋণেরও কিন্তু একটা ক্যাপিং আছে যে 3000 সামথিং এর উপরে আপনি বেশি করে ঋণও নিতে পারবেন না। এই অবস্থার মধ্যে সরকারকে চালাতে হয়। এখানে যে বিভিন্ন যে অর্থ কমিশনের প্রতিবেদনে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির এই আর্থিক সীমাবদ্ধতার বিষয়টি শুধু আমাদের এখানে না, নর্থ ইস্টার্ন ইউনিয়নের সবারই কিন্তু এই প্রবলেম হচ্ছে, মানে ছোট ছোট রাজ্যগুলোর আমি বলছি। এখানে 10ম এবং 11তম অর্থ কমিশন তাদের প্রতিবেদনে উল্লেখ করেছিল যে রাজ্যগুলোর নন প্ল্যান রেভিনিউ এক্সপেন্ডিচার, বিশেষত বেতন ও পেনশন বাবদ ব্যয় দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এই ব্যয় নিয়ন্ত্রণে রাখার জন্য রাজ্যগুলোকে অলরেডি সতর্ক করেছে। 12তম অর্থ কমিশনের সুপারিশ ওয়েস্ট পলিসি গ্রহণ করতে হবে, যাতে বেতন ব্যয় রাজ্যের মোট রাজস্ব ব্যয়ের একটি নির্দিষ্ট সীমানার মধ্যে থাকে। পরবর্তীতে 13তম এবং 14তম অর্থ কমিশনে রাজ্যগুলোর আর্থিক শৃঙ্খলা, যে ফিনান্সিয়াল যে ডিসিপ্লিন, তার জন্য রাজস্ব ঘাটতি কমানোর উপর গুরুত্ব আরোপ করেছেন। কাজে আমার যে রেভিনিউ এক্সপেন্ডিচার বাড়ালে হবে না, দাবি করা যায়, আপনারাও বুঝেন যারা সরকার চালিয়েছেন, কিন্তু আমাদের পক্ষে আমরা চাই যে ঠিক আছে ডিএ তো দিতেই হবে, আমরা দিচ্ছি এগুলো, কিন্তু এর অর্থ এই না যে আমি সব বিলিয়ে দিলাম এরপরে কোনো কাজ হবে না, এটা ব্যালেন্স করে চলতে হবে। এখানে এই আর্থিক বাস্তবতার প্রেক্ষাপটে ত্রিপুরা সরকার ফিক্সড পে ভিত্তিক নিয়োগ ব্যবস্থা যেটা আপনারা চালিয়েছেন, সেটাই আমরাও কিন্তু সেটাকে কন্টিনিউ করতে আমরা কনসিডার করেছি এবং সেইভাবে আমরা চালিয়ে যাচ্ছি। আমি জানি না ইন ফিউচারে ওয়েদার ইট উইল বি কন্টিনিউড অর নট, আমরা দেখবো এটা নিয়ে, কারণ এটা একটা প্রবলেম আমি বলতে গেলে। কিন্তু আপনারা নিশ্চয় চিন্তা ভাবনা করে সেটা করেছেন, আমরা এখন পট করে সেটা বন্ধ করতে পারবো না। ত্রিপুরা সরকারের মোট ব্যয়ের একটা বড় অংশ বেতন এবং পেনশনে কিন্তু চলে যায়। তাছাড়া রাজ্যের মোট ব্যয় আপনারা শুনে মানে নিজেই আপনারা জানেন নিশ্চয়ই, রাজ্যের মোট ব্যয় 40% থেকে 56% বেতন এন্ড পেনশন বাবদে ব্যয় হয়। সুদ, সামাজিক পেনশন, ভর্তুকি ও ঋণ পরিশোধ যুক্ত করলে মোট কমিটেড এক্সপেন্ডিচার করতেই হবে আপনাকে প্রায় 50% থেকে 70%, যদি আমি এটাকে মিন বলি 61% আমাদের শুধু এই খাতে যায় কমিটেড এক্সপেন্ডিচারে। এরপরে বাইরে তারপরে আমরা অন্যান্য ডেভেলপমেন্টের ওয়ার্ক ইত্যাদি করতে হয়। মাননীয় ত্রিপুরা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ 8ই জানুয়ারি 2024